অন্নদাতা, তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই, অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনাকে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা। অন্নদাতা, অন্নদাতা, তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক পটল চাষ। আমবাগানের পরিচর্যা। মিঠা জলে দেশি চুনো মাছ চাষ। প্রচলিত সবজির মধ্যে পটল অন্যতম। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ ব্লকের কৃষক রঞ্জিত দাস তিনি দীর্ঘদিন ধরে সাধারণ পদ্ধতিতে পটল চাষ করতেন। এবছর বনগাঁ ব্লক কৃষি দপ্তরের সহযোগিতায় আত্মা প্রকল্পে পলিথিন মালচিং পদ্ধতিতে পটল চাষ করছেন। এই পদ্ধতিতে চাষ করে কেমন উপকৃত তা তিনি জানালেন। আমি মূলত আগে পলি মালচিংটা বুঝতাম না এবং জানতাম না। সাধারণভাবে চাষ করতাম যেভাবে আমরা বেড তৈরি করে এবং মাচা দিয়ে পটল চাষ করি এবং সুতো দিয়ে যেভাবে আমরা বেড লাইন অন্তর লাইন যেভাবে করি সেভাবে করতাম। তাতে কী হতো, মূলত পলি মালচিংয়ে আগে কী হতো, বর্ষাকালে সাধারণত ওই জলের যে একভাবে বর্ষা হলে গোড়াগুলো রসে গিয়ে গোড়ায় পচন ধরতো, তারপরে বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ হতো। এসব কারণের জন্য আমাদের পটলে মার খেতাম এবং বর্ষাকালে গাছগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যেত, তখন আমরা মার্কেটে ধরতে পারতাম না, আমাদের অনেকটাই লস হতো। কিন্তু এখন যেভাবে আমরা করছি পলি মালচিং সিস্টেম যেটা আবিষ্কার হয়েছে এবং আমাদের কৃষি আধিকারিক ম্যাডামের সান্নিধ্যে আমরা যখন এই খবরটা পেয়েছি তখন আমরা সব কিছু এটা উৎসাহিত হয়ে আমরা পড়লাম। এবার পলি মালচিংটা করলাম। তাতে কী হচ্ছে, আমাদের লাভটা কী হচ্ছে, মাঝখানে যে আমরা পলি মালচিং ব্যবহার করার ফলে ঘাস আগাছা কিছুই হচ্ছে না। আগাছারা পলি মালচিংয়ের ফলে ওখানে কোনো আগাছা জন্মাতে পারছে না, আর গোড়াগুলো স্যাঁতসেঁতে হচ্ছে না এবং কোনো রোগ পোকা সহজে লাগছে না, পোকার আক্রমণও কম হচ্ছে এবং বিশেষ করে গোড়া পচন ধরনের যে সমস্ত ধসা পচা এগুলো হচ্ছে না। এবং আমি দেখছি অন্য পটলের চেয়ে আমাদের আশেপাশে যে চাষিরা যারা সাধারণভাবে করছে তার চেয়ে আমার পটলটা বেশ ভালো হয়েছে এবং জমেছে ভালো এবং ধরনটাও খুব ভালো। আশা করা যাচ্ছে ওইসব পটল আমরা বিগত যদি আমরা সমস্ত খরচা বাদ দিয়ে যদি আমাদের বছরে সাধারণ পটলে যদি লাভ হতো হয়তো 20,000 টাকা, এতে অন্তত 50 থেকে 60,000 টাকা লাভ হবে, এটা আমরা আশা করছি। আমরা প্রথমে মাটিটাকে 4 থেকে 5খানা চাষ দিই রোডারে। শেষ চাষের সময় আমরা বিভিন্ন রকম জৈব সার, কেঁচো সার যেটা আমাদের তৈরি করা সার দিই, তারপরে খোল, কিছু চুন, তারপরে সামান্য NPK 10-20 নামে মাত্রা খুব দিই, হয়তো বিঘা প্রতি হয়তো 20 কিলো সার, জৈব সার, সেগুলো আমরা অন্তত বিঘা প্রতি অন্তত 8 থেকে 10 কুইন্টাল দিই। তারপরে ধরেন খোল দিই ধরেন প্রায় 50 থেকে 60 কিলো বিঘাতে। এভাবে দিয়ে আমরা মাটিটা খুব সুন্দরভাবে তৈরি করি এবং ধসা পচার জন্য আমরা একটু ফাঙ্গিসাইড সেটা একটু চাষে দিয়ে আমরা মাটিটা তৈরি করে নিয়ে আমরা বর্ষাকালে নির্দিষ্ট ঠোঙা আছে, ঠোঙার মধ্যে আমরা পাউসের মধ্যে আমরা চারাটা তৈরি করি। তাতে কী হয়, চারাটা অল্প দিনে হয়ে যায় এবং সেই পাউচ থেকে তৈরি করে যখন চারাটা আমাদের প্রায় 1 ফুটের কাছাকাছি যখন 8 ইঞ্চি থেকে 1 ফুটের মধ্যে হয়ে যায় তখন আমরা চারাটা নিয়ে ওই যে পলি মালচিং রেডি করলাম, পলি মালচিংয়ের মধ্যে আমরা 3.5 থেকে 4 হাত অন্তর আমরা এরকম গোল করে গর্ত, মানে একটা চারার মাপে আমরা গোল করে রাউন্ড করে একটা গ্লাস বা বাটির মাপে আমরা ব্লেড দিয়ে কেটে ওই জায়গাটায় আমরা চারাগুলো পরপর বসানোর পরে যখন আমরা দেখলাম বর্ষা হচ্ছে তখন কিন্তু ওই গোড়াগুলো স্যাঁতসেঁতে হচ্ছে না এবং গোড়াগুলো স্যাঁতসেঁতে না হওয়ার ফলে আমরা চারা খুব দ্রুত আমাদের গাছের মধ্যে গ্রোথ হয়ে উপরে উঠে যাচ্ছে। উপরে ওঠার পরে আমরা আস্তে আস্তে সুতো উপরে মাচা করে আমরা প্যান্ডেল বাঁশের খুঁটি দিয়ে করে দিলাম। অন্য সাধারণ পট হচ্ছে দ্রুত আমাদের গতিতে আমরা মাচাটা আমাদের ঘিরে গেল এবং ঘিরে গেলে আমাদের ধরনটাও খুব তাড়াতাড়ি চলে আসলো
এবং এতে কিন্তু আমরা বুঝি আগাছা খুব কম হয়, কারণ পলিমালচিং ঢাকা থাকে। তো পলিমালচিংয়ের কাগজটা আমরা দুটো কালার, একটা উপরটা এই রুপালি কালার সাদাটে, আর নিচেরটা কালোটা নিচে দিতে হবে। তাতে এই রুপালি কালারের জন্য আমাদের গরম হবে না এবং মাটিটাও বেশ সুন্দর থাকবে। ধরেন আমাদের বিঘা প্রতি 1 বিঘে পলিমালচিং আমাদের 3000 টাকা 3200 খরচ হয় 1 বিঘাতে, তাতে আমাদের সেচের খরচটা কম হবে। তারপরে আমার ধরেন রোগ পোকা কম লাগছে, এসব কারণের জন্য পলিমালচিং আমরা খুব ভালো মনে করছি। পলিমালচিংটা আমার যে অন্য ফসলও আমি করবো, এটা পলিমালচিংটা 2 বছর হামেশাই হবে। কোনো ক্ষেত্রে আমরা 3 বছর রাখি, কিন্তু 2 বছর আমরা ভালোভাবে আশা করতে পারি, 2 বছর থাকবেই। 2 বছর আমার প্রথম বছর হয়তো খরচটা সামান্য একটু বেশি হবে, কিন্তু পরের বছর শুধু একটু পরিচর্যা খরচ, তার বাদে একটু এক্সট্রা খরচ নেই। কারণ এই সমস্ত আমাদের মাচা দেওয়া খরচ বা এই পলিমালচিংয়ের যে বেডগুলো তৈরি করা খরচ, এইসব খরচটা পরে হচ্ছে না। এবার সরকার আমাদের বিনা পয়সায় দিয়েছে, আমাদের যে 30 থেকে 3200 টাকা লাগতো, এই টাকাটা আমাদের লাগেনি এবছরে, যার জন্য আমরা একটু উৎসাহ পেয়েছি এবং সরকারও আমাদের সহায়তা করেছে। আর পটলের জন্য ওই যখন আমি সাথে পটলের ওষুধ দেবো, তখন একবারে পটলে একটু তেল দেবো, তবে তো তেল খুব একটা লাগে না, একটু শীতের ভাব পড়ে গেলে তেলটা খুবই কম লাগে। টোটাল বছরে ধরেন আমার সমস্ত মিলে খরচ খরচা আমি হিসেব করে দেখলাম, আমার 1 বিঘা জমিতে 20 থেকে 25,000 টাকা খরচ হবে, 70 থেকে 80,000 টাকা আমি বিক্রি করতে পারবো। তাতে আমার দেখা গেলো খরচ খরচা বাদ দিয়ে 40 থেকে 45 থেকে 50, এরকম 40 থেকে 50,000 টাকা লাভ হবে বছরে 40 থেকে 50,000 টাকা লাভ হয়। এখন একটু বিরতির পর থাকছে। আমবাগানের পরিচর্যা। বিরতির পর ফিরে এলাম। গ্রীষ্মকালীন ফলগুলির মধ্যে আম ও লিচু অন্যতম। এই সময় অনেক গাছে মুকুল এসে গেছে। গাছে মুকুলের পরে বিশেষ কিছু পরিচর্যা করতে হয়। এই পরিচর্যাগুলো সময় মতো সঠিক পদ্ধতিতে করলে গাছে ভালো ফল আসে। আমের রোগ ও পোকার সুসংহত নিয়ন্ত্রণ সম্পর্কে জানালেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের সহ অধিকর্তা বাবাই দাস। বর্তমানে মালদা জেলার আমবাগানগুলিতে মুকুল আসতে শুরু করেছে। যেসব বাগানগুলোতে মুকুল এসে তার মধ্যে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর এবং অন্যান্য কিছু প্রজাতির মধ্যে যেমন আশ্বিনা, এসব গাছগুলোতে মুকুল আসা শুরু হয়েছে। এবার শীত দীর্ঘায়িত হওয়ার জন্য মুকুল দেরিতে আসতে শুরু করেছে, কিন্তু আমরা আশা রাখছি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে বাম্পার ফলন হবে। আশা আছে যে এবার ফলন মোটামুটি 3.5 লক্ষ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। প্রায় 50% বাগানে মুকুল এসেছে, আরও ধীরে ধীরে চলে আসবে। এখন আমের মুকুল ফোটেনি, জাস্ট মুকুল এসেছে। তো এই অবস্থায় কিছু কিছু রোগ এবং পোকার প্রাদুর্ভাব দেখা যায়। পোকার মধ্যে বলতে গেলে যেসব আম বাগান যথেষ্ট পুরনো, যারা ডাল ছাঁটাই করেন না, অথবা অনেক নতুন বাগানেও কিছু বাদামি শোষক পোকা, আমরা যাকে বলি ম্যাঙ্গো হপার, এই হপার পোকার আক্রমণ দেখা যায়। এই পোকাগুলো কিন্তু যেটা দীর্ঘমেয়াদী ভিত্তিতে ক্ষতি করে। এরা যখন আমের মুকুল ফোটা শুরু করে, সেই অবস্থায় এরা সেই মুকুল থেকে রস চুষে খায়। এই পোকাগুলো রস চুষে খাওয়ার জন্য যা ফলন আশা করে থাকেন তার থেকে অনেক ফলন কমে যায়। এই পোকা যখন রস চুষে খাওয়ার সময় কিন্তু মুকুল কালো হয়ে যায় এবং মুকুল ঝরে যায়, এবং যেসব মুকুল কালো হয়ে যাচ্ছে সেখানে কিন্তু কোনো রকমভাবে ফল আসে না। এই মুহূর্তে মুকুল ফোটার আগেই যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক ইমিডাক্লোরোপিড 1 ট্যাঙ্কিতে 15 লিটার ট্যাঙ্কিতে 4 ml, অথবা অ্যাসিফেট 1 ট্যাঙ্কিতে 4 গ্রাম, অথবা ফিপ্রোনিল 1 ট্যাঙ্কিতে 40 থেকে 45 ml, এই হারে আপনারা এই অবস্থাতেই প্রয়োগ করুন। পোকা আকারে অনেক ছোট হলেও এরা মূলত আমের মুকুল থেকে রস চুষে খাওয়ার সময় যথেষ্ট পরিমাণ রস চুষে খায়। দেখা গেছে একটি পোকার যা ওজন তার চেয়ে প্রায় 20 গুণ এরা রস চুষে খায়, এবং অতিরিক্ত রস এদের মলদ্বার থেকে নির্গত করে। সেটি অনেকটা মধুর মতো আঠালো চটচটে হয়। আঠালো যে পদার্থ বা মধু, সেটা পাতার মধ্যে পড়ে থাকে, এবং সেই পাতার উপরেই সেকেন্ডারি ইনফেকশন হিসেবে কিছু ছত্রাক জন্মায়। ফলে কিন্তু আমের পাতা কালো হয়ে যায়। পাতা কালো হয়ে গেলে কিন্তু 2 রকম ক্ষতি হয়। পাতা গাছের রান্নাঘর, এখন গাছে যে পরিমাণ খাবার তৈরি হওয়ার কথা সেই পরিমাণ খাবার তৈরি হয় না। সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটা গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন মার খায়। আরও একটি ক্ষতি হচ্ছে, যেগুলো লেট ভ্যারাইটির আম রয়েছে, ফজলি বা আশ্বিনা বা আলাজন্মা, এই আমগুলোতে কি দেখা যায়, পরবর্তীকালে যখন আম বড় হয়, এই পাতার যে কালো দাগ, যখন অত্যাধিক গরমের সময় হালকা বৃষ্টি হয়ে গেলে সেই পাতার কালো দাগ জলে ধুয়ে কিন্তু আমের গা বরাবর চুইয়ে পড়ে। ঠিক আমের ঘাড় বরাবর দাগের সৃষ্টি হয়। এটাকে আমরা বলি টিয়ার লাইক সিমটম। এর ফলে কিন্তু আমাদের লেট যে ভ্যারাইটিগুলো রয়েছে সে আমগুলোর কিন্তু একটা বাহ্যিক রূপ খারাপ হয়ে যায়। স্বাভাবিকভাবে কৃষকরা কিন্তু সেভাবে বাজার দর পায় না। আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ প্রয়োগ করেছেন। তো যারা করেননি, এখনও আমের মুকুল ফোটেনি, এই অবস্থায় কিন্তু আপনারা এখনও প্রয়োগ করতে পারেন। এই বৃষ্টি যা হলো ভালোই হবে,
এর ফলে বাগানে যেসব শোষক পোকা রয়েছিল, এর পাশাপাশি ক্ষতিকারক ছত্রাক বা জীবাণু যা রয়েছিল এসব ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টি হয়েছে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া না থাকার জন্য কিন্তু কোনো রকম অন্য ধরনের ছত্রাক, যাতে পাউডারি মিল্ডিউ বা অ্যানথ্রাকনোজ জাতীয় রোগের সম্ভাবনা অনেকটাই কম হবে। আরও একটি রোগের ব্যাপার যেটি অবশ্যই বলা প্রয়োজন, সেটি হচ্ছে অ্যানথ্রাকনোজ। এই রোগটি কিন্তু মালদা জেলার আমের যথেষ্ট সুনাম নষ্ট করছে। তো এটি একদম শেষ পর্যায়ে গিয়ে লক্ষ্য করা যায়। তো এইটি আটকাতে গেলে কিন্তু প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ এই অবস্থাতেই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে এই রোগের অর্থাৎ যে ছত্রাক যে আক্রমণ করে, এটি শুধু কিন্তু পরবর্তীকালেই করে না, মুকুল দশাতেও করে। মুকুলে কিন্তু কিছু হালকা কালো দাগের সৃষ্টি হয়, দাগটি অনেকটা লম্বাটে হয় এবং মুকুলের যে স্তর, স্বাভাবিক স্কিন থাকে হালকা কিন্তু দেবে থাকে এবং পরবর্তীকালে কিন্তু মুকুল পচে যায় এবং মুকুলে কিন্তু সেই পরিমাণ ফলন আসে না। সেজন্য এই অবস্থায় আপনারা কার্বেন্ডাজিম বা কার্বেন্ডাজিম ম্যানকোজেবের যৌগিক যে মিশ্রণ রয়েছে অথবা প্রোপিনেপ, এই জাতীয় ওষুধ 2 থেকে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে অবশ্যই আঠার সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে এই অবস্থাতেই। বন্ধুরা হয়তো এই সময় যথেষ্ট পরিমাণে কীটনাশকের প্রয়োগ করে থাকেন। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখন মুকুল আসতে শুরু করেছে, আপনারা এখন একবার কীটনাশক প্রয়োগ করলে করতে পারেন, কিন্তু মুকুল যখন ফুটে যাবে সে অবস্থায় কিন্তু কোনোভাবেই কোনো রকম কীটনাশক প্রয়োগ করবেন না। আরও একটি ব্যাপার যেটি অবশ্যই বলবো, সেটি হচ্ছে কীটনাশক বা কোনো রকম রাসায়নিক ব্যবস্থা যদি গ্রহণ করেন তাহলে সমবেত পদ্ধতিতে করুন। কারণ আম বাগানের পোকা বা রোগ কিন্তু কারো বাগান চিনে বা দেখে আসে না। আপনার বাগানের পাশাপাশি আপনার পার্শ্ববর্তী যে বাগানগুলো রয়েছে তাদের সাথে একসাথে সহযোগে একই ধরনের ওষুধ প্রয়োগ করুন। এর ফলে কিন্তু আপনাদের এলাকায় যে কোনো রোগ বা পোকার প্রাদুর্ভাব অনেকটা কম হবে। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। লেবুর এটি একটি সাধারণ রোগ। ফাইটোপথোরা গোত্রীয় ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। ভিজে আবহাওয়ায় এই রোগের আক্রমণ বেশি দেখা যায়। মাটি সংলগ্ন গাছের ছালে প্রথমে রোগের আক্রমণ শুরু হয়, তারপর ধীরে ধীরে উপরের দিকে ছড়াতে থাকে। এই রোগের আক্রমণে কাণ্ডের ছালের ভিতরের দিক গাঢ় বাদামি বা কালো হয়ে যায়। আক্রান্ত ছাল মরে গিয়ে শুকিয়ে লম্বালম্বি ফেটে যায় এবং আঠা বের হতে থাকে। মারাত্মক আক্রমণে কাণ্ডের চারদিকে ছাল নষ্ট হয়ে যায় এবং গাছ থেকে পচা দুর্গন্ধ বের হয়। গাছের মূল ধীরে ধীরে নষ্ট হয়ে গাছ মরে যায়। এই রোগের প্রতিকারে সুসংহত ব্যবস্থা অবলম্বন করতে হবে। এই রোগের নিয়ন্ত্রণে চারা লাগানোর সময় প্রতিটি গর্তে ট্রাইকোডার্মা ভিরিডি মিশ্রিত গোবর সার ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। একক এলাকায় নির্দিষ্ট সংখ্যক গাছ লাগানো উচিত। লেবু বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সঠিক মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করা উচিত। লেবু বাগানের নিয়মিত জল নিকাশি নালা রাখা উচিত। নিয়মিত পরিদর্শন করতে হবে। যদি চারাগাছে এই রোগের আক্রমণ হয় তাহলে মূল সমেত তুলে পুড়িয়ে ফেলতে হবে। বড় গাছের রোগাক্রমণের প্রথম অবস্থায় আক্রান্ত অংশ ছাল সমেত ছুরির সাহায্যে চেঁচে দিয়ে ওই স্থানে বর্দ মিশ্রণের প্রলেপ লাগাতে হবে। আক্রমণের প্রথম দিকে ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক কৃষিবিষ হিসাবে কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে। রাসায়নিক কৃষিবিষ প্রয়োগের পর অন্ততপক্ষে 2 সপ্তাহ ওই বাগানের ফল তোলা বা বাজারজাত করা চলবে না। এখন আবার বিরতির পর থাকছে মিঠা জলে দেশি চুনো মাছ চাষ। আবার ফিরে এলাম অনুষ্ঠানে।
মিঠা জলে বাণিজ্যিকভাবে পোনা মাছের চাষ আমাদের রাজ্যের অনেক মাছ চাষিই করে থাকেন, কিন্তু খাল বিল বা বিভিন্ন জলাশয়ে যে ছোট মাছগুলি বেড়ে উঠত সেগুলি এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। মৎস্য বিজ্ঞানীরা প্রচেষ্টা চালাচ্ছেন কি করে আবার এই সব দেশি চুনো মাছ বাঙালির পাতে তুলে দেওয়া যায়। মিঠা জলে দেশি চুনো মাছ ও পুকুরের ঋতুভিত্তিক বিভিন্ন পরিচর্যার বিষয়ে একজন চাষির কি করণীয় সে বিষয়ে জানালেন নদিয়া জেলার অবস্থিত মিঠাজল মৎস্য গবেষণা কেন্দ্রের সহ মৎস্য অধিকর্তা শ্যামল কুমার ঘোষ। এই ছোট মাছগুলো হারিয়ে যাওয়ার পেছনে জলের পলিউশন কিংবা ক্লাইমেট চেঞ্জ কিংবা আমরা পুকুরে বিভিন্ন সময় এবং বিলে বিভিন্ন জায়গাতে জুটের রেটিং করানো মানে পচানো, এই সব কারণে আমরা দেখেছি যে বিলে যে ছোট মাছগুলো আছে এদের যে প্রজনন গ্রাউন্ড মানে ব্রিডিং গ্রাউন্ড সেইগুলো নষ্ট হয়ে গেছে। তো এই কারণে বিলে এখন ছোট মাছ বেশি পাওয়া যায় না। প্রত্যেকটা বিলে সেখানে ছোট ছোট পেন করে 100টা ট্যাংরা কিংবা 100টা মোরলা এরকমভাবে স্টক করে পরে দেখেছি যে কি পরিমাণে মাছ আমরা নেটিংয়ের সময় পেয়েছি। অর্থাৎ আমরা খয়রা মাছের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটা হচ্ছে মথুরা বিলে একটি পেনে আমরা কচুরিপানা রেখেছিলাম আর অন্য একটা পেনে কচুরিপানা বাদ দিয়ে কীরকম ব্রিডিং হচ্ছে সেটা স্টাডি করেছি। আবার পুঁটির ক্ষেত্রে আমরা দেখেছি যে পুঁটি যেখানে ওয়াটার ফ্লাশ বেশি হচ্ছে অর্থাৎ যেখানে ক্যাচমেন্ট এরিয়া বেশি সেখানে ভালো ব্রিড করছে। এইভাবে আমরা বিভিন্ন ধরনের হ্যাবিট্যাট মডিফিকেশন করে ছোট মাছগুলো তাদের প্রজনন আমরা স্টাডি করেছি। যেটা দেখেছি কি যে ছোট মাছ খয়রা কিংবা পুঁটি মোরলা এইসব মাছগুলো পুকুরেও ব্রিড করানো সম্ভব। খয়রা মাছের ক্যাপটিভ ব্রিডিং করিয়েছি। ব্রিডিং বিভিন্ন পদ্ধতিতে করানো যায়। একটা হচ্ছে ইনডিউস ব্রিডিং, যেখানে আমরা ইঞ্জেকশন দিয়ে ব্রিডিং করানো হয়। আর ক্যাপটিভ ব্রিডিংয়ের কনসেপ্টটা হচ্ছে হ্যাবিট্যাট মডিফিকেশন করে ব্রিডিং করানো। পুজোর আগে স্টক করেছিলাম এবং এইখানে 500 পিসের কাছাকাছি খয়রা মাছ স্টক করা হয়েছিল। এইখানে ট্যাঙ্কের সাইজটা 8 কাটার থেকে 10 কাটার মতন সাইজ হবে ট্যাঙ্কের সাইজ। সেখানে আমরা দেখেছি যে খয়রা দুবার ব্রিডিং করে এবং এই ব্রিডিংটাকে আমরা বলি ব্যাচ ব্রিডিং। একটা ব্রিডিং করেছে সেটা হচ্ছে গিয়ে বর্ষার সময়, আর দ্বিতীয় যে ব্রিডিংটা করেছে সেটা হচ্ছে গিয়ে পুজোর সময়। এখানে দুবার ব্রিডিং করেছে খয়রা এবং সেখানে আমরা নেটিং করে যেটা ফিগারটা পেয়েছি সেটা হচ্ছে প্রথম ব্রিডিংয়ে প্রায় 800-র কাছাকাছি খয়রা মাছ পেয়েছিলাম এবং দ্বিতীয় যে ব্রিডিং করেছে সেখানেও আমরা 800 থেকে 1000-এর কাছাকাছি খয়রা মাছ পেয়েছিলাম। 1 কেজি খয়রা মাছের দাম বাজারে 300 থেকে 350 টাকা। তো সেক্ষেত্রে একটি 10 কাটা পুকুর থেকে আমরা যদি 800 পিস খয়রা মাছ পাই তাহলে একটা 10 কাটা পুকুর থেকে প্রায় 30 থেকে 40 হাজার টাকা রোজগার করতে পারবে। আপনি আইএমসি যখন ছাড়বেন 3:4:3 যে রেশিওতে ছাড়া হয় সেই রেশিওতে ছাড়বেন, তাতে আপনার আইএমসির যে প্রোডাকশান তার কোনো ক্ষতি হবে না। আমরা বাইরের থেকে যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে দানাদার খাবার। সেই দানাদার খাবার আমরা আইএমসির ক্ষেত্রে প্রথমে 2 mm খাবার ব্যবহার করি। যখন মাছটা বড় হতে শুরু করে তখন আমরা খাবারের সাইজটা একটু বাড়িয়ে দিই, সেটা আমরা 4 mm পর্যন্ত ব্যবহার করতে পারি। পুকুরের জলের পিএইচ 7.5 থেকে 8.5 রাখার জন্য চুন ব্যবহার করেছি এবং চুন বিঘা প্রতি আমরা 40 কেজি করে ব্যবহার করেছি। পরবর্তী প্রত্যেক মাসে 10 থেকে 15 কেজি করে চুন আমরা বিঘা প্রতি ব্যবহার করেছি। এবারে চুন ব্যবহার করার আগে আমাকে জলের যে পিএইচটা আছে সেটা জেনে তারপরে আমি চুন ব্যবহার করেছি। এটা আমার একটা খরচ ছিল। আর দ্বিতীয় খরচ হচ্ছে আমরা এইখানে 2 mm খাবার ব্যবহার করেছি, কিন্তু যারা পুকুরে চাষ করবেন তারা যদি 2 mm খাবার পুকুরে দানা খাবার ব্যবহার না করতে পারেন তাহলে তারা যে কিচেন ওয়েস্টটা আছে সেই কিচেন ওয়েস্টটাও ব্যবহার করতে পারবেন। তাহলে তাদের খাবারের আলাদা কোনো খরচ হবে না। 500 পিস খয়রা মাছ ছাড়েন তাহলে একটা ব্রিডিংয়ের পর তার সেখান থেকে আইএমসি বাদ দিয়ে 10,000 টাকার ইনকাম হবে। পুকুর তৈরি করতে আইএমসির জন্য মানে রুই কাতলা মৃগেলের জন্য যেরকমভাবে আমরা পুকুর তৈরি করি, ছোট মাছের ক্ষেত্রেও একইভাবে আমাকে পুকুর তৈরি করে নিতে হবে। অর্থাৎ
প্রথমে আমাকে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপর সেখানে যদি কোনো আমাছা থাকে, অর্থাৎ কার্নিভোরাস কোনো যদি ফিশ থাকে, মাছ থাকে, তাহলে সেটাকে মেরে ফেলতে হবে। তারপরে আমরা যেরকমভাবে চুন দিয়ে জলের পিএইচ ঠিক করে নিস, একইভাবে আমরা এখানেও প্রথম যখন পুকুর তৈরি করব, বিঘা প্রতি 40 কেজি চুন ব্যবহার করে পুকুর তৈরি করে নেব। তারপর প্রত্যেক মাসে পিএইচ দেখে 10 থেকে 15 কেজি করে বিঘা প্রতি চুন ব্যবহার করব। এইখানে জলের গভীরতা 1 থেকে 1.5 মিটার থাকে। বর্ষাকালে জলের গভীরতাটা একটু বেড়ে যায়, অন্য সময় 1 মিটারের কাছাকাছি জলের গভীরতা থাকে। জলের গভীরতা যদি কম হয় তাহলে পর জলের টেম্পারেচারটা বেড়ে যায়, তখন আমরা অন্য পুকুর থেকে পাম্প করে সেখানে জলের ব্যবস্থা করে দিই, যাতে জলের টেম্পারেচারটা, যেটা আমরা মাছ চাষের জন্য উপযোগী, 25 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্ট লেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।